অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে না। এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক, কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমে নিচের দিকে নেমে যাচ্ছে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে সুযোগ অভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হয়েছে তা কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে। তাই নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর বিষয়ে রাজনৈতিক দলের একই সিদ্ধান্তে পৌঁছানোটা জরুরি। আমরা জাতীয় সনদের ধারণাটা উপস্থাপন করি। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রস্তাবিত জাতীয় সনদ রাজনৈতিক সংস্কার, আইনসভা সংবিধান সংস্কার, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন সহ নানা বিষয়ে মতামত তুলে ধরা হয় আয়োজনে। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, কিছু সংস্কার আছে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করা যায়, আর মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত দরকার হবে। ঘোষণা হবে, ঘোষণার পর সংবিধান হবে, তারপর আইন কানুন পাশ হবে, তারপর সংস্কার হবে। দূরের বাদ আর কত শুনবো? এখনো সময় আছে 6 মাস, এখনো সময় আছে 6 মাস। যারা বিবেকবান রাজনীতিবিদ এবং বিবেকবান নাগরিক এবং সরকারের মধ্যে দুজন থাকেন, এই 6 মাসের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলতে হবে আপনাদের। কতগুলো সংস্কার, আইন কানুন, বিধিবিধান পরিবর্তনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যায়, তাদের নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যায়। এগুলোতে কোনো সংবিধান পরিবর্তনের দরকার হয় না। এবং রাজনীতিবিদদেরও এই সম্পর্কে কোনো তাদেরও এ ব্যাপারে বাধা সৃষ্টি করা কিংবা এ ব্যাপারে দ্বিমত করার সুযোগ খুব কম। রাজনীতিবিদদেরও চাওয়া পুরাতন ধ্যান ধারণা বাদ দিয়ে সংস্কারের মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক, যেখানে সবার আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে বা যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার হোক বা ইন্টারিম সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, সেই সরকারগুলোর সদিচ্ছা থাকতে হবে যে না, আমি এই পরিবর্তনগুলো চাই এবং এইভাবে চাই। কাজের গতি নিয়ে হতাশা আছে, তারপরও জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া নিয়ে আশার কথা শোনান অনেকেই। সমালোচনা আছে, অনেক হতাশার জায়গা আছে। সব সমালোচনা এবং হতাশা সত্ত্বেও আমি যেহেতু এটাকে খুব কাছ থেকে দেখি, আমি বিশ্বাস করি আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। মোটামুটি বাস্তবায়ন করা যায় তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সত্যিকার অর্থে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। সুযোগ সৃষ্টি হয়েছে, তাই এবার অবশ্যই সংস্কার করে তারপরে নির্বাচনে যাওয়ার জোর দেন বক্তারা। আপনি যদি নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করে, গণতান্ত্রিক রূপান্তর না করে, নিয়ম সেট না করে আপনি যদি সরকার গঠন করেন, অবশ্যই বারবার গণ অভ্যুত্থান হবে এবং এইবার আর 15 বছর সময় কেউ নিবে না। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে একটা সুযোগ এবং ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, এখনো যে সময়টা আছে এই সংস্কার বাস্তবায়ন, এবং এই সরকারকে আমরা অনুরোধ করব এখনো ওনারা যেন মেরুদণ্ডটা শক্ত করে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনাদের সিদ্ধান্তগুলো বিবেচনা। অনুষ্ঠানে আয়োজকরা একই কণ্ঠে বলেন, রাষ্ট্র ব্যবস্থা আমূল পরিবর্তন বা সংস্কার ও জাতীয় সনদ ছাড়া আগের ব্যবস্থা বহাল রেখে দেশে বা রাষ্ট্রকে এগিয়ে যাওয়া সম্ভব না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থী জারিফ এবং অফিস সহকারী মাসুমার মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্র্যাজেডির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। তবে এখনও 4 জনের অবস্থা সংকটাপন্ন আর 9 জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আর আজ আরও 2 জনকে রিলিজ দিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বাড়ি ফিরলেন শিক্ষার্থী আয়ান খান এবং রাফসি। তবে এখনও মোট চিকিৎসাধীন আছেন 36 জন। সিঙ্গাপুরের 9 জন, চীনের 5 জন এবং ভারতের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজে সহায়তা করছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অবস্থার উন্নতি হওয়ায় আজ থেকে অন্তত 15 জনকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া অন্য দিনের মতো আজ ভিড় নেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আমি দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল।
আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব। এখনও শোকের ছায়া দীর্ঘ হয়ে আছে। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতচিহ্ন মুছে ফেলার কাজ চলছে। সীমিত পরিসরে রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ছুটি বাড়ানো হয়েছে 2 দিন। তবে এই ক্যাম্পাসে ক্লাস শুরু নিয়ে এখনও আতঙ্ক আর উদ্বেগ কাজ করছে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের চোখে মুখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে দুর্ঘটনার এখনও শোক কাটেনি পুরো দেশে। বার্নিং স্ট্রিট থেকে নতুন মৃত্যুর সংবাদ শোকের পরিবেশকে আরও ভারী করে তুলছে। শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণীর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। সবার মনে চাপা আতঙ্ক। এই ক্যাম্পাসে আবারও ফিরবেন কিভাবে তারা? আঘাতপ্রাপ্ত প্রত্যেকজন যে যায় বলতেছে আমি আর স্কুলে যাব না, আমি বাসায় থেকে পড়াশোনা করব। ছোট ছোট ভাইরা ওর এই ধরনের ঘটনায় হয়েছে, সেই ধরনের ইম্প্যাক্ট তার ভিতরে আছে, কম বেশি থাকবেই। ক্যাম্পাস থেকে বিমান দুর্ঘটনার ক্ষত মুছে পরিষ্কার করা হলেও শিশুদের মন থেকে এই ক্ষত মুছবে কি সহজে? আমি ওই যে আমাদের বিল্ডিংয়ে যাইনি, বিল্ডিংয়ের রাস্তার ওই দিক থেকে আমি ঘুরে চলে এসেছি। এখন ওই জায়গায় অনেক পুড়ে গেছে, তারপর অনেক রকমের খারাপ অবস্থা। মন খারাপ হয়, কারণ চোখের সামনে অনেকেই মারা গেছে, এভাবে পুড়ে গেছে, অনেক দগ্ধ হয়ে গেছে। তো ওইখানে তো এখন অনেক ছোট বাচ্চারা হয়েছে, এটা ভয় থাকেই এখন। অভিভাবকদের খুদে বার্তায় জানানো হয়, রবি ও সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আবাসিক হোস্টেল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের হচ্ছে কি, এখন স্টুডেন্টদের তো একটু ট্রমাটাইজড হয়ে আছে, আমরা খোঁজ নিচ্ছি। আমরা গার্ডিয়ানদের সাথে, স্টুডেন্টদের সাথে টিচাররা যোগাযোগ করতেছে, তারা দেখি মেন্টালি কতটুকু মানে প্রিপেয়ার, সেটার উপর ডিপেন্ড করবে। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারছেন না কোনো দর্শনার্থী। স্কুল কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে দর্শনার্থীদের ভিড় না করার। সুলতানা স্বর্ণা, টিবিসি নিউজ, ঢাকা। ইসলামী দলগুলোর রাজনীতি নিয়ে অজ্ঞতার কারণেই বিএনপি মহাসচিব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনটাই দাবি খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রাথমিকভাবে 100 আসনে মনোনয়ন ঘোষণাও করে দলটি। তবে ঐক্যের ভিত্তিতে ইসলামী দলগুলো থেকে 1 আসনে 1 জন প্রার্থী রাখার কথাও জানান তিনি। এছাড়া 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। ফখরুল সাহেবের তো আমি সমালোচনা করার দরকার না, কেন উনি এটা দায়িত্বহীন কথা না বললে পারতেন, দেশের জন্য ভালো হতো এটা আর কি। উনি আমাদেরকে গড়ে আঁকাইতে, দক্ষিণপন্থী আঁকাইতে করছেন, কিন্তু দক্ষিণপন্থীর বামপন্থী ইসলামপন্থীদের পার্থক্য বুঝতে পারেন না, এটা হলো দুর্বলতা। 15 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ফর্ক ফায়ার বার্ন স্কার অঞ্চল। এরই মধ্যে সেখানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। অঞ্চলটি পাহাড়ি এলাকা হওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। এছাড়াও অনেক এলাকায় এরই মধ্যে জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা। প্রচণ্ড ঝড়ে বিপর্যস্ত চীনের রাজধানী বেইজিং। শিল্পনগরে বাওডিংয়ে ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ডুবে গেছে অনেক বাড়িঘর। এর ফলে 19,000-এর বেশি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে টাইফুন কোমের আঘাতে বন্যা দেখা দিয়েছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় পাম্পাঙ্গা প্রদেশে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এছাড়া দেশটির কয়েকটি প্রদেশে ভূমিধসের ঘটনাও ঘটেছে। অন্যদিকে দাবানলে পুড়ছে ইউরোপের আলবেনিয়ার দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে 2,000 বাসিন্দাকে। স্থানীয় সময় সোমবার দেশটির ডুকাতের পাহাড়ি অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে আগুন। এতে পুড়ে গেছে শত শত একরের পাহাড়ি জমি। কর্তৃপক্ষের আদেশে খালি করে দেওয়া হয়েছে সেখানকার 6টি গ্রাম।
আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে দমকল কর্মীদের। একই সাথে হেলিকপ্টারে করে ছিটানো হচ্ছে পানি। এদিকে টানা কয়েকদিন ধরে বনের আগুনে জ্বলছে তুরস্কের আন্তালিয়া প্রদেশ। শক্তিশালী বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিশ্বজুড়ে সব বয়সের মানুষের কাছে তুমুল জনপ্রিয় এই খাবারটি। ঠান্ডা মিষ্টি ক্রিমি টেক্সচারের এই ডেজার্ট ভালোবাসার কারণ শুধু স্বাদ নয়, আবেগ, স্মৃতি এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া এর সঙ্গে জড়িত। সেই আইসক্রিম নিয়ে নিউ ইয়র্ক সিটির এডিস সুইট শপ এবার উদযাপন করছে 100 বছর পূর্তি। একে অনেকে বলছেন দুনিয়ার সবচেয়ে পুরনো আইসক্রিম পার্লার। দুনিয়ার রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ক সিটি, সেই শহরের সবচেয়ে পুরনো আইসক্রিম পার্লার এডিস সুইট শপ। শুরু থেকেই সুনাম নিয়ে চলা দোকানটি এবার উদযাপন করছে 100 বছর পূর্তি। আমি ছোটবেলায় এখানে আসতাম। এটা অনেক পুরনো। আমার বাবা আমাকে নিয়ে আসতেন। স্থানীয় এবং দূরের অনেকেই এটিকে তাদের প্রিয় আইসক্রিম গন্তব্য হিসেবে বিবেচনা করে, বিশেষ করে গরমের দিনে ঠান্ডা হওয়ার জন্য। দোকানের বর্তমান মালিক ভিতো শ্রীতান্ন ফরেস্ট হিলস কমিউনিটিতে 100 বছর ধরে সেবা দিয়ে আসছে। ভিতোর বাবা 1968 সালে দোকানটি কিনেছিলেন আগের মালিকের কাছ থেকে। মালিকানা বদল হয়েছে, তবে 100 বছর ধরে আইসক্রিমের গুণমান ধরে রেখেই চলছে ব্যবসা। আগের মালিকের তৈরি দোকানের দরজা, ছাদ, কাউন্টার এবং কিছু পাত্র এখনও ব্যবহার করছেন ভিতো, তবে আইসক্রিমের রেসিপিতে এসেছে নতুনত্ব। ঐতিহ্য তুলে ধরতে 80 বছর পুরনো একটি বৈদ্যুতিক ফ্রিজ, যা এখনও সচল। এখনও হাতে ফেটানো হুইপড ক্রিম, যা শতাব্দী ধরে একই পদ্ধতিতে তৈরি হয়ে আসছে। বুধবার থেকে রবিবার বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এডিস সুইট শপ। সোমবার ও মঙ্গলবার দোকান বন্ধ থাকে। এটি শহরের প্রাচীনতম আইসক্রিম দোকানগুলোর মধ্যে একটি। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।